হাতে একটা ড্রেস ধরিয়ে দিয়ে ট্রায়াল রুমে পাঠিয়ে দিল। ভাবনার ঘোর তার মায়াজালে এখনো আবদ্ধ করে রেখেছে প্রিহুলাকে। কাঁচা হলদে রঙার সঙ্গে সোনালি মিশেল এক চুড়িদার পরল প্রিহুলা। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। শূন্য আঙ্গুলে দৃষ্টি পড়তেই কলিজা ছ্যাত করে উঠল। খানিকক্ষণ আগেও তো লোকটার স্মৃতি আষ্ঠে পৃষ্ঠে জড়িয়েছিল আঙ্গুলটায়। এই কয়টা দিনে হিয়নের উপস্থিতিতেও তার অস্তিত্ব ঠিক অনুভব করেছে ছোট্ট কিশোরী। আচমকাই বক্ষস্থল ফাঁকা হয়ে গেল। হতাশার চোরাবালি ধীরে ধীরে তার গহ্বরে টেনে নিচ্ছে যেন। গলা ফাটিয়ে খানিকক্ষণ চিৎকার করলে একটুকু শান্তি মিলত। এত পোড়া কপাল নিয়ে কেন জন্মেছিল প্রিহুলা? সেদিন আনিসের সঙ্গে বিয়ে হলে আজ হয়তো বাবার এই দুর্দশা হতো না, ভাইটার পড়াশোনাটাও বন্ধ হতো না। সকল কিছুর মূলে যে প্রিহুলাই দায়ী। অথচ স্বার্থপরের মতো নিজের দিকটা ভেবে মাটি কামড়ে অভিনয় করে এখানে পড়ে আছে সে। কথাগুলো ভাবতে ভাবতে আবারও দুচোখ ঘোলাটে হলো। বক্ষস্থল ঈষৎ চাপা কষ্ট অনুভূত হলো। তিতিন বারংবার দরজা ধাক্কিয়ে যাচ্ছে, তাড়া দিয়ে ডাকছে প্রিহুলাকে। দ্রুত চোখ মুখে বেরিয়ে এলো প্রিহুলা। কয়েক সেকেন্ডের জন্যে থমকে গেল তিতিন। সরু চোখে তাকিয়ে অনুধাবন করল কিশোরীকে। পরক্ষণে গম্ভীর গলায় বলল, তুমি কি কাঁদছিলে? এসব ফটোশ্যুট মডেলিং তোমার ভালো না লাগলে আমি কোনো রকম জোর করব না। তুমি দ্বিধা থাকলে সেটা নির্ভয়ে আমাকে বলতে পারো। এই বিষয়টা নিয়েই কি চিন্তা করছো তুমি? তিতিনের কথায় থতমত খেল প্রিহুলা। এই মুহূর্তে তিতিন উল্টো ভাবছে বিষয়টা। সেই কখন থেকে বেহায়া কান্নাগুলো উগরে নামছে। হ্যালো এভরিওয়ান, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেটে দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটেই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন। এর মাধ্যমে দ্রুত সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা আছে। সাথে থাকছে দিনে 24 ঘন্টা আর সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচেই দিয়া আমার প্রোমোকোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটই পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। প্লিজ ডোন্ট মিস দিস অফার। আর অবশ্যই লিঙ্কটি ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। চোখ মুখের বেহাল দশা তো হবেই। দু কদম এগিয়ে তিতিনকে চাপটে ধরল প্রিহুলা। ফুপিয়ে কেঁদে বলল, মা বাবা ভাইয়ের কথা খুব মনে পড়ছে আপু। আজকের মতো একটা দিনের শুরুটা আমার মাকে জানাতে পারিনি, এটাই খুব কষ্ট হচ্ছে। আমি জানি এটাই আমার সফলতা নয়, কিন্তু সফল হওয়ার শুরুটা। জানি না জীবন আমায় কোথায় দাঁড় করায়, তবে তোমার কাছে আমি কৃতজ্ঞ। নয়তো এটুকু আসবো দূর থাক কল্পনায় আনতে পারতাম না। কথাটুকু বলে তিতিনকে ছেড়ে দাঁড়ায় প্রিহুলা। নিষ্প্রভ দৃষ্টি ফেলে ছোট্ট কিশোরীকে হতবিহ্বল হয়ে দেখছে তিতিন। এই কথাগুলো কি প্রিহুলার? এত গুছিয়ে ভাবতে শুরু করেছে কবে মেয়েটা? প্রিহুলার চোখের দিকে তাকিয়ে যতটুকু আন্দাজ করা যাচ্ছে, ভীষণ অদম্য মনোবল তার। এই মেয়ের কি পরাজয় হয় কভু? মুখে হাসি নিয়ে বলল তিতিন, কাজ শেষে বাসার কথা বলে নিও। এখন আসো তাড়াতাড়ি, তৈরি করতে হবে তোমাকে। ফটোগ্রাফার আসিফ ভাইয়া কল করেছেন, প্রায় এসে পড়েছেন তিনি। নিশ্চুপ প্রিহুলা তড়িঘড়ি করে তিতিনের পিছু ছুটল। ভেতরে ছোট্ট একটা রুমে মেকআপ সরঞ্জাম নিয়ে বসেছে তিতিন। চুড়িদারের সাথে একটুখানি ভারী সাজ না হলে বড্ড বেবানানি লাগবে। ছবি ঠিকঠাক সম্পন্ন হবে না। নিজের হাতে যত্ন নিয়ে সাজাতে বসলো প্রিহুলাকে। পুতুলের ন্যায় নিশ্চুপ বসে আছে প্রিহুলা। ভেতর বলছে যে কাজটা করার উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হয়েছে তা অবশ্যই মন দিয়ে সম্পন্ন করবে প্রিহুলা। মনে মনে নিজের সঙ্গে এক প্রকার শপথ করেই নিল। সাজানোর ফাঁকে বলল তিতিন,
তোমাকে সত্যিই খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আমি যেটুকু ধারণা করেছিলাম তার চেয়ে ঢের সুন্দরই লাগছে তোমাকে। লম্বা চুলগুলো বিনুনি পাকিয়ে দিলে দারুণ লাগবে। বলিউডের নায়িকাদের থেকে কোনো অংশে কম লাগছে না। তিতিনের কথায় বোধহয় ঈষৎ লজ্জা পেল প্রিহুলা। চট করেই পূর্ণ দৃষ্টি মেলে তিতিনকে দেখল। একদম টানা চোখ তার, জোড়া ভ্রুতে চমৎকার লাগে। অদ্ভুত এক মায়া ভর করে আছে মুখাবয়বে, গায়ের রংটা হিয়নের মতোই। সব মিলিয়ে তিতিনকেও বেশ সুন্দরী তকমা প্রদান করা যায়। প্রিহুলার ড্যাবডেবে চোখের দিকে তাকিয়ে বলল তিতিন, আজকে শুধু কয়েকটা ফ্যাশন ফটোশ্যুট হবে তোমার, আর এসব 1-2 দিনেই রপ্ত হয়ে যায় না। তোমার যদি পরবর্তীতে এই মডেলিং টাইপ পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমাকে প্রচুর খাটতে হবে। শিক্ষারও ব্যাপার স্যাপার আছে এখানে। সমস্যা নেই, কিছু মডেলিং গ্রুমিং প্রতিষ্ঠান আছে, তারা বিভিন্ন ক্লাস নেয় এই বিষয়ে। আমি সেখানে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা করে দিব তোমাকে। এই গ্রুমিং প্রতিষ্ঠান প্রশিক্ষণ নিলে অনেক সুবিধা আছে। তাদের নিজস্ব ম্যাগাজিন আছে, বাংলা ইংরেজি দুইটাই। নিজেদের টিভি চ্যানেলের পাশাপাশি প্রোডাকশন হাউস আছে। তোমার পরিচিতি পেতে বেশি সময় লাগবে না। কিন্তু এই মুহূর্তে আমি শুধু লাইলা ফ্যাশনের জন্যই তোমার ফটোশ্যুট করাবো। বাকিটা পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নিলে ভাইয়াকে বলে নিও। এসব ব্যাপারে তার ভালো নাও লাগতে পারে, যেহেতু পড়াশোনা নিয়ে সবসময় সিরিয়াস ছিল সে। তিতিনের শেষের কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেল প্রিহুলা। একটা বার কি ডাক্তারের মতামত নিয়েছিল সে? যদি অনেকটা এগিয়ে যাওয়ার পর শেষে তার বারণ থাকে, অবশ্য কিসের জোরে নিষেধাজ্ঞা জারি করবে সে? এখনো অবধি বিয়েটা যার কাছে নামমাত্র, ভালোবাসা নিয়েও দোনো মনোভাব, তার উপর অহনার সঙ্গে বিদেশে পাড়ি জমিয়েছে। মন পরিবর্তন হতে আর কতক্ষণ? এসব কিছু ভেবে মনকে ছোট করার প্রশ্নই আসে না। আপাতত নিজের যোগ্যতা প্রমাণে যা করতে হয় করবে প্রিহুলা। সাজানো শেষ হতেই প্রিহুলাকে তাড়া দিল তিতিন। আয়নায় নিজেকে দেখে সত্যিই চমকালো প্রিহুলা। এত ঘটা সাজের সৌভাগ্য তার কখনো হয়নি। বাইরের চাকচিক্য পরিপাটি সাজসজ্জা একেবারে রূপ পাল্টে দিল রূপকথার গল্পের মতোই। নিজের রূপে বিমোহিত হওয়া কি সাজে? দৃষ্টি সরিয়ে তিতিনের পিছু গেল প্রিহুলা। ফটোগ্রাফার আশিফ ক্যামেরা হাতে বসে আছে। এবার বোধহয় একটুকু নার্ভাসনেস কাজ করছে প্রিহুলার। চারিদিকে একাধিক তীব্র আলোর ছড়াছড়ি। জড়তা নিয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো প্রিহুলা। দুহাত একত্রিত করে কচলাতে লাগলো। মুহূর্তেই কাচের ছুরিগুলো রিনঝিন করে বেজে উঠল। ছোট্ট কিশোরীর মুখাবয়ব দেখে বোধহয় কিছু আন্দাজ করতে পেরেছে তিতিন। হাস্য উজ্জ্বল মুখে এগিয়ে এলো সে। প্রিহুলাকে সহজ করতে বলল, জড়তার সংকোচ তোমাকে ভালো কিছু করতে বাধা দেবে। কাজটা যেহেতু তোমায় করতেই হবে, তবে এটা নিয়ে অহেতুক চিন্তা করার মানে আছে? শুধু কিভাবে সেরাটা দিবে সেটাই ভাববে, তবেই সাফল্য তোমার দরজায় এসে কড়া নাড়বে। আশেপাশে কি হচ্ছে, কে কি বলছে সেটা দেখবে না, শুধু নিজের স্বপ্নগুলো নিয়ে ভাববে। মানুষ প্রথমে সফলতা অর্জন করে না, সুযোগ তার কাছে একাধিক বারই আসে। সে একাধিক বারেও যদি তুমি সফল হতে না পারো, তবেই নিজেকে ব্যর্থদের তালিকায় ভুক্ত করো। আপাতত চেষ্টা চালিয়ে যাও। দুপুরের রান্না প্রায় শেষের দিকে তুলির। আজকে যেন মন মেজাজ একটু বেশি ফুরফুরে তার। রান্না কতদূর হলো তার তদারকি করতে কিচেনে চলে আসলেন লাইলা খাতুন। তরকারির ঝোল হাতের তালুতে নিয়ে লবণ পরিমাপ করাই ব্যস্ত তুলি। লাইলা খাতুনের উপস্থিতি টের পেতেই খুশিতে গদগদ হয়ে এগিয়ে এসে বলল, আমার যে কি খুশি লাগতাছে গো খালাম্মা, যদি ভাবি সত্যি ফিল্মের নায়িকা হইয়া যায়। তার তো আবার চেহারা সুরত খারাপ না, অনেক বেশি সুন্দর। দুধে আলতা শরীরের রং, চুলগুলানো মেলা সুন্দর। কবে যে টিভিতে দেখমু তারে। আচ্ছা, ভাবি নায়িকা হইলে তো তখন ভাইজানরেও পুরো বাংলাদেশের মানুষ চিনব, তাই না খালা? ঈষৎ ওষ্ঠ বাঁকিয়ে বললেন লাইলা খাতুন, গাছে কাঁঠাল গোফে তেল। পাগলের প্রলাপ করিস না তুলি। নায়িকা হওয়া কি মুখের কথা?
তিতিন তো শুধু ক্যাটালগের জন্য এই মেয়ের কয়েকটা ফটোশ্যুট নেবে, এতেই তো আর নায়িকা হয়ে যাবে না। কোনো মতে এসএসসি শেষ হলেই এই মেয়েকে হোস্টেলে পাঠিয়ে দেব, নয়তো গ্রামে। আর আমার ছেলে নামকরা ডাক্তার, সে কেন অন্যের পরিচয়ে পরিচিত হবে? আমার ছেলের সমকক্ষ হতে গেলে এই মেয়েকে পুনরায় জন্ম নিতে হবে। লাইলা খাতুনের কথায় মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল তুলির। তার এত খুশি আর আশার মধ্যে এক বালতি জল ঢেলে দিল। অবশ্য লাইলা খাতুনকে ধীরে ধীরে কেমন অচেনা লাগে তুলির। খুবই নম্র স্বভাব ধাঁচের বলেই সে জানত। কোথায় গেল এত নমনীয়তা? একেবারে কাঠখোট্টা মেজাজ আর রুষ্টই মনে হয় এখন। সেটা কেবল প্রিহুলার ক্ষেত্রেই যেন। আগ বাড়িয়ে আর কিছু বলল না তুলি। খাবার সাজাতে চলে গেল। তপ্ত শ্বাস ফেলে লিভিং রুমে চলে এলো লাইলা খাতুন। রিমোট হাতে অধীর আগ্রহে টিভির সম্মুখে বসে আছে টুনি। চোখে মুখে তার বিস্ময় উৎকণ্ঠা। সেদিকে এক পলক তাকিয়ে সোফায় বসতে বসতে বলল লাইলা খাতুন, কোনো কার্টুন শোয়ের অপেক্ষায় আছিস? খাওয়ার সময় যে হয়েছে সে খেয়াল আছে তোর? টিভি থেকে চোখ সরালো না টুনি। ব্যগ্রস্বরে বলল, আজকে নাকি প্রিহলাপুকে টিভিতে দেখাবে কাকিমা। কখন দেখাবে? আমি সেই কখন থেকে রিমোট নিয়ে বসে আছি। মুহূর্তে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললেন লাইলা খাতুন। এসব উদ্ভট কথা এই ছোট্ট মেয়ের মাথায় প্রবেশ করালো কে? নির্ঘাত তুলির কাজ। উঠে গিয়ে টিভি বন্ধ করে দিলেন লাইলা খাতুন। কণ্ঠে রাগ নিয়ে বললেন, তুলি মিথ্যা বলেছে, টিভিতে দেখাবে না তোর আপুকে। খাবি চল। কাকিমার রাগত্ব স্বর শুনে ভয়ে চুপসে গেল টুনি। পরক্ষণে বিনা বাক্যে উঠে চলে গেল ডাইনিং রুমে। আজকে সারাদিন ফটোগ্রাফি করেই কেটেছে প্রিহুলার। এই পর্যন্ত বেশ কয়েকটা জামা তাকে পরানো হয়েছে। একেবারে হাঁপিয়ে উঠেছে ছোট্ট কিশোরী। তীব্র লাইটিংয়ের সামনে দাঁড়িয়ে থেকে চোখ দুটোও কেমন ঝাপসা লাগছে। মাঝে অবশ্য খাওয়ার জন্য কেবল একটুখানি সময় পেয়েছিল, তাও গোগ্রাসে গিলতে হয়েছিল। কি খেয়েছে সেই স্বাদটুকুও বোঝা গেল না। তিতিন আপু ঠিকই বলেছে, প্রচুর খাটতে হবে তাকে। এইটুকুতে হাঁপিয়ে গেলে কি করে হয়? বাসায় গিয়ে পুরো মনোযোগে পড়তেও তো হবে। অনেকটা যে বড় হতে হবে তাকে, অন্তত যেটুকু বড় হলে নিজের পরিবারের পাশে দাঁড়ানো যাবে, যেন প্রিহুলাকে নিয়ে তাদের কোনো রকম আক্ষেপ না থাকে। সমস্ত ধ্বংসের পেছনে যেন প্রিহুলার দিকে আঙ্গুল না ওঠে। ছোট্ট ভাইটার স্বপ্ন যেন মুকুলেই সমাপ্ত না হয়। সবটাই দেখতে হবে প্রিহুলাকে। 2 গ্লাস ঠান্ডা মকটেল হাতে এগিয়ে আসলো তিতিন। সারাদিনে তার উপরও কম ধকল যায়নি। তার উপর পরশু থেকে পরীক্ষা। যত রাতি হোক হোস্টেলে ফিরতে হবে তাকে। আর একটু দেরি হলেই হোস্টেলের মেইন গেট লাগিয়ে দেওয়া হবে। সম্মুখে নীলরঙা মিশ্রিত পানির গ্লাস দেখে হাত বাড়িয়ে নিল প্রিহুলা। গণ্ঠস্থল এতই শুকিয়ে আছে যে তিতিনের বলার অপেক্ষা না করেই খেতে শুরু করলো। নিচের গ্লাসে একটুখানি চুমুক রেখে বলল তিতিন, তুমি তো বাসায় কথা বলবে বলছিলে, কাজের ফাঁকে সময় হলো না। এখন কথা বলে নাও, আমাদের আবার ফিরতে হবে এক্ষুনি। নিজের ফোন প্রিহুলার দিকে বাড়িয়ে দিল তিতিন। সকালের চিন্তাটা আবারও মাথাচাড়া দিল প্রিহুলার। টাকাটা ঠিকঠাক পৌঁছিয়েছে তো? দ্রুত ফোন হাতে নিয়ে বাবার নাম্বারে ডায়াল করলো প্রিহুলা। মনে প্রাণে চাচ্ছে যেন এবার নাম্বারটা খোলা অবস্থায় পায়। ফোনের ওপাশ থেকে শোনা গেল সংযোগ প্রদান করা সম্ভব নয়। আশাহত হয়ে ধীর গতিতে কান থেকে ফোনটা নামিয়ে রাখলো প্রিহুলা। তার মানে টাকা সম্পর্কে বাবা জানেই না। এই মুহূর্তে বাড়িতে যোগাযোগ করা খুবই প্রয়োজন। আর কিছুদিন দেরি হলে হয়তো প্রিহালের আর নতুন শ্রেণীতে ওঠা হবে না। বক্ষস্থল পাথরের মতো শক্ত হয়ে আছে। নিঃশ্বাস কেমন ভার হয়ে আসছে। সম্ভব হলে এই মুহূর্তে ছুটে গ্রামে চলে যেত প্রিহুলা। হিয়ন থাকলে হয়তো সম্ভব হতো। এই মুহূর্তে একা কি করে পূর্বধলা গ্রাম পর্যন্ত পৌঁছবে? তিতিন তাড়া দিতেই ফোন ফিরিয়ে দিল প্রিহুলা। ড্রাইভার মাহমুদ আসছে জানিয়ে চলে গেল তিতিন। কেবল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল প্রিহুলা। চোখের সম্মুখে সকল পথ বন্ধ। ক্লান্ত মস্তিষ্ক তাকে দিকবিদিক শূন্য করে দিল। আনমনে শপিং মল থেকে বেরিয়ে এলো প্রিহুলা।
এখনো মাহমুদ আসেনি। ব্যস্ত নগরীতে স্থবির তাকিয়ে আছে প্রিহুলা। লোকজনের ঢল নেমেছে, রং বেরঙের আলোক রশ্মিতে মুখরিত গোটা শহর। মোহনীয় সেই রূপ, মৃদু হাওয়ায় গা শিরশির করে উঠল প্রিহুলার। আকাশে ঈষৎ মেঘের দেখা মিলল, যে কোনো সময় বর্ষণ নামবে আন্দাজ করা যাচ্ছে। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো প্রিহুলার। ড্রাইভার চাচা এত কেন দেরি করছেন? সারাদিনের ধকল, মানসিক চাপ সব মিলিয়ে শরীর আর চলতে চাইছে না। আচমকা বাম পাশে দৃষ্টি থমকে গেল প্রিহুলার। ছোট্ট একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা, কসমেটিক্স শপের জন্য মেয়ে বিক্রয়কর্মী প্রয়োজন। বয়স অবশ্যই 20-এর ঊর্ধ্বে হতে হবে। মার্জিত শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। ইংরেজি জানা আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা নিম্নে HSSC পাস। সৌন্দর্যকে অগ্রাধিকার দেওয়া হবে। শেষে ফোন নম্বর দেওয়া। পুরো বিজ্ঞপ্তি মনোযোগ নিয়ে পড়ল প্রিহুলা। মন কিঞ্চিত খারাপ হয়ে গেল তার। এখানকার কোনোটারই তো যোগ্য নয় সে। থাকার মধ্যে শুধু সৌন্দর্যটাই আছে, এতেই তো চাকরি হয়ে যাবে না। সবে 10ম শ্রেণীর ছাত্রী সে। তবে কোনোভাবে এই কাজটা পেয়ে গেলে বড্ড উপকারী হতো। ভাইয়ের চিন্তাটা মাথা থেকে নামতো। তবে এত বড় শহরে ছোট্ট কিশোরী কি করে কাজ পাবে? ভাবনার মতো তো আর বাস্তবটা সহজ হয় না। ড্রাইভার মাহমুদ ততক্ষণে এসে গেছে। বিনয়ের স্বরে জানালো রাস্তায় জ্যাম থাকার কারণে এতটা সময় অতিবাহিত হয়েছে। ভাবনার ঘোর কাটল প্রিহুলার। নিষ্প্রভ দৃষ্টি ফেলে মাহমুদ চাচার দিকে তাকালো সে। ক্লান্ত স্বরে কলম চাইলো একটা। গাড়ির ভেতর থেকে দ্রুত কলম নিয়ে আসলো মাহমুদ। ঠোঁটে ঈষৎ হাসি নিয়ে বলল প্রিহুলা, ধন্যবাদ চাচা, আপনি গাড়িতে বসুন, আমি এক্ষুনি আসছি। পাল্টা আর কিছু না বলে গাড়িতে গিয়ে বসলো মাহমুদ। দীর্ঘশ্বাস ফেলে বিজ্ঞপ্তির কাছাকাছি এগিয়ে গেল প্রিহুলা। মনে হচ্ছে নাম্বারটা রেখে দিলে পরবর্তীতে কাজে আসবে। একবার না হয় চেষ্টা করেই দেখা যাক। মনোযোগ নিয়ে নাম্বারটা হাতে টুকে নিচ্ছিল প্রিহুলা, পাছে ভুল না হয়ে যায়। তুমি কি জবটা করতে ইচ্ছুক? মেয়েলি স্বর শুনে দৃষ্টি তুলে তাকালো প্রিহুলা। মধ্যবয়সী এক মহিলা দাঁড়িয়ে আছেন সামনে। পরনে তার আধুনিক সাজসজ্জা, ধবধবে ফর্সা গাত্রবর্ণ, রংচটা ফিনফিনে চুলগুলো উড়ছে বাতাসে, চোখে গোল ফ্রেমের চশমা। বেশ থতমত খেলো প্রিহুলা। আমতা আমতা করে বলল, না মানে হ্যাঁ, এখানে যোগাযোগ করার জন্যই নাম্বারটা নিচ্ছিলাম। সেটা তো বুঝতেই পেরেছি। জবটা কি তোমার প্রয়োজন? আসলে এই শপটা আমার নিজের। এই শপিং মলেই একটা আউটলেট আছে, একেবারে নতুন। এটা জরুরি বিক্রয়কর্মী প্রয়োজন। অনেকে যোগাযোগ করেছি ইতিমধ্যে। আগামীকাল সবার দেখা করার কথা। চাইলে তুমিও আসতে পারো। তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে। কিন্তু আমি তো মাত্র 10ম শ্রেণীতে পড়ছি, ইংরেজি কোনো রকম চর্চা নেই। এই জবটা কি আমাকে দেওয়া সম্ভব? তবে কিশোরী মেয়েকে কি করে জব দেওয়া যায়? একটা শপ সামলানো তো চারটেখানি কথা নয়। মনে হচ্ছে বেকার সময় নষ্ট করলেন। মহিলাকে চুপ থাকতে দেখে প্রিহুলা বলল, পরিস্থিতির চাপে পড়ে এখন কেউ জব করে না। পড়াশোনার পাশাপাশি টুকটাক কিছু সবাই করে। আমার সেরকম ইচ্ছে। শুরুতেই কেউ দক্ষ হয়ে ওঠে না, তবে এই মুহূর্তে যখন বিক্রয় কর্মী আমার অনেক জরুরি, আমাকে একটা সুযোগ না হয় দিয়েই দেখতে পারেন। সন্তুষ্ট না হলে পরবর্তীতে দক্ষ কাউকে পেলে তখন আমি জবটা ছেড়ে দিব। চোখ সরু করে প্রিহুলার দিকে তাকালেন ভদ্র মহিলা। কথায় বোঝা যাচ্ছে একেবারে বাকপটু, তবে খুব একটা মন্দ মনে হয়নি কথাগুলো। হাত ঘড়িতে চোখ বুলিয়ে তাড়া নিয়ে বললেন মহিলা, ঠিক আছে, কার্ডটা রাখো, কালকে আমার সঙ্গে দেখা করবে। আমার নাম ফারিন শিকদার, আসছি। ফারিন হন্তদন্ত হয়ে চলে গেল। স্বস্তির শ্বাস ফেলে গাড়ির দিকে এগিয়ে গেল প্রিহুলা। স্বামীকে আজকে অনেক দিন যাবৎ ফোন মেরামত করার জন্য পীড়াপিড়ি করছেন রেনু বেগম। বাধ্য হয়ে সেদিন প্রিহালের বলা কথাগুলো বলেছেন। সেই কথা শুনেই দ্রুত মোবাইল ঠিক করতে চলে গেছেন আরিফ হক। নিশ্চয়ই মেয়ের চিন্তা হচ্ছে তারও, নয়তো এতদিন বলার পরেও যিনি ফোন ঠিক করেনি আজকে সব কথা শুনেই ফোন মেরামত করতে চলে গেছেন। দুশ্চিন্তার বোঝা খানিকটা নেমেছে রেনু বেগমের। তবে মূল চিন্তা তো রয়েই গেল। সেদিন প্রিহাল মুখ ফসকে কথাগুলো বলে ফেরার পর
মেয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি রেনু বেগম। চিন্তায় মন অস্থির হয়ে আছে। মেয়েকে খুব ভালো করেই চেনা আছে তার। যে মেয়ে নিজের চিন্তা না করে বাবা মার এক কথায় বিয়ের পিঁড়িতে বসে যেতে পারে, সেই মেয়ে ভাইয়ের চিন্তায় কতখানি অস্থির হবে তা বেশ আন্দাজ করতে পারছেন তিনি। উঠোন থেকে আরিফ হকের হাঁক ডাক শোনা গেল। কণ্ঠে আজ বলছে না তিনি চটে আছেন। ঘর থেকে বেরিয়ে আসলেন রেনু বেগম। হাত ভর্তি বাজার আরিফ হকের। দাঁতের পাটি বের করে হেসে এগিয়ে আসলেন তিনি। বাজারের ব্যাগ স্ত্রীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আমাগো পৃষ্ঠের টাকা পাইছো? দেখ কত বাজার আইস। তোর কথা শুনে আমি কিছু আন্দাজ করতে পারছিলাম না। মাইয়া হয়তো টাকা পাঠাইছে, নয়তো ফোন কি ঠিক করতে যাইতাম আমি। মেয়ে তো এমনই হওয়া চাই, বাপ মার কষ্ট বুঝবো। স্বামীর কথা শুনে কলিজা কামড়ে ধরল রেনু বেগমের। চোখের জল বাদ মানল না। স্বামীর এইরূপ ঘৃণায় শরীর রিরি করে উঠল। রাগের শরীর কেঁপে উঠল। মেয়ের চিন্তায় তবে ফোন মেরামত করেননি তিনি? নিজ স্বার্থের লোভে গেছেন? এটা কি কোনো বাবার রূপ? শক্ত গলায় বলল রেনু বেগম। বাজারের ব্যাগগুলো উঠোনে ছুঁড়ে ফেললেন আরিফ হক। হাতে থাকা ফোনটাও পড়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। রাগে ফোপাতে ফোপাতে বললেন, গলা নামায়া কথা কবি? আইজ আমার এই হাল হওয়ার পিছনে তোর মাইয়াই দায়ী না? আমি কি নিজে তারে বড় ঘরে বিয়া দিছি? মাইয়ার দেওয়ার সামর্থ্য আছে বইলেও বাপে সাহায্য করছে। প্রিহুলা কি কষ্ট কইরা লালন পালন করি নাই? নাকি তোর বাপ আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছিল? এত বড় কথা কই থেকে আসে তোর? কথাগুলো বলেই উঠোনে পড়ে থাকা বাজার সদাই মারিয়ে চলে গেলেন আরিফ হক। দরজার চৌকাঠ বরাবর ধপ করে বসে পড়লেন রেনু বেগম। গলা ছেড়ে গগন বিদারী কান্নায় ভেঙে পড়লেন। হাতে মুরগি নিয়ে হেলে দুলে বাড়ির ভিতর প্রবেশ করল প্রিহাল। সেদিকে দৃষ্টি পড়তেই স্তব্ধ হয়ে গেল রেনু বেগম। রাগ ক্রন্দন তার সর্বাঙ্গে আগুন ধরিয়ে দিল যেন। তড়িৎ গতিতে উঠে আসলেন ছেলের সম্মুখে। কটমট চোখে তাকিয়ে বললেন, ছোট্ট প্রিহালের সর্বাঙ্গ ভয়ে মৃদু কাঁপছে। সবেতেই যে তার অন্যায়। মায়ের ভয়ানক রূপ দেখে মনে হচ্ছে আজ তার রক্ষে নেই। কাপা গলায় বলল ছোট্ট প্রিহাল, আমি কিছু জানি না মা। বাবা আমারে কইছে সালাম চাচার বাড়ির থেকে মুরগি দুইটা নিয়ে আসতে। বুবু টেকা পাঠাইছে, আমি জানি না। ছেলের কোনো কথা কানে নিলেন না রেনু বেগম। পাশ থেকে গাছের ডাল নিয়ে বেধড়ক পেটাতে লাগলেন। কান্নারত প্রিহাল দুহাতে আটকাতে চেষ্টা করল। মায়ের রাগের কাছে এসে পরাজিত হলো। ফলস্বরূপ এলোপাথারি আঘাত সহ্য করতে হলো। প্রতিটা আঘাত যেন ভেতর অব্দি প্রবেশ করে কলিজা ছুঁয়ে দিচ্ছে। হাড় ভেঙে অস্থিমজ্জা বেরিয়ে আসতে চাইছে। মাথা থেকে পা অব্দি ব্যথায় টনটন করে উঠছে প্রতি আঘাতে। আর কিছুক্ষণ এভাবে চলতে থাকলে বেহুশ হওয়া ছাড়া উপায় নেই। চোখ বুঝে নিভে আসতে চাইছে। সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে ছোট্ট প্রিহালের। মুরগি হাত থেকে ছুটে গেছে সেই কখন। আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। মুহূর্তেই গোটা ধরিত্রী বুঝি ডুবল আধারে। এই অবেলায় এত অন্ধকার ঘনিয়ে আসছে কেন? মুহূর্তেই লুটিয়ে পড়ল মাটিতে। নয়নচোরা সম্পূর্ণ বুঝে যাওয়ার আগে মায়ের ক্রন্দনরত ধ্বনি শুনতে পেল। সর্বচেষ্টা করেও তাকাতে সক্ষম হলো না ছোট্ট প্রিহাল। গভীর এক অচেতন নিদ্রা তাকে গ্রাস করে নিল নিকষ জগতে। হাত থেকে লাঠি ফেলে দিয়ে ঘন ঘন শ্বাস ফেললেন রেনু বেগম। দ্রুত মাটিতে বসে ছেলের গালে হাত রেখে বিচলিত স্বরে বললেন। প্রিহালের কোনো রকম সারা শব্দ মিলল না। শ্বাসটুকুও বোধহয় আর চলছে না। ভয়ে কলিজা ছ্যাদ করে উঠল রেনু বেগমের। পানি আনতে দ্রুত কলপারে ছুটে গেলেন তিনি। সকাল সকাল স্কুলে যাওয়ার জন্যে তৈরি হয়ে এসেছে প্রিহুলা। টিফিন তৈরিতে ব্যস্ত তুলি। সামনে এসএসসি পরীক্ষার জন্যে পড়াশোনার চাপটা একটু বেশি প্রিহুলার। তুলির সঙ্গে হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছেন লাইলা খাতুন। দিনকে দিন সবকিছু তার কাছে বিরক্তিকর হয়ে উঠছে।
ইদানিং স্কুল ছুটির পর মেয়েটা আলাদা করে কোথায় একটা কোচিং করতে চলে যায়। বাড়িতে যেহেতু হিয়ন আলাদা করে টিচার রেখে দিয়েছে, তবে কোচিং করবার কি প্রয়োজন সেটা বুঝে আসে না তার। অবশ্য নিজের ছেলে মেয়েদের পড়াশোনা করানোর সময় একাধিক টিচারই বরাদ্দ করেছিলেন লাইলা খাতুন। সেই দিকটা বিবেচনা করে প্রিহুলাকে আর নিষেধ করেননি। সে নিজেও চায় মেয়েটা একটা ভালো রেজাল্ট করুক, বড় মুখ করে যে গ্রামে কথা দিয়ে এসেছেন সেটা যেন পূরণ করতে পারেন ঠিকঠাক। টুনি আজকে স্কুলে না যাওয়ার বায়না করছে, বাধ্য হয়ে আর জোর করেননি লাইলা খাতুন। তবে এই কদিনে প্রিহুলাকে একবারের জন্যেও স্কুলে অনিয়ম করতে দেখেননি। পড়াশোনায় বোধ হয় বেশ মনোযোগী হয়েছে মেয়েটা। গভীর রাত্র প্রহরেও বইয়ের মাঝে নিমগ্ন হয়ে থাকে। তিতিন যখন কাজের জন্য ডাকে তখন দিব্যি সেদিকটাও সামলায়। মাঝে মধ্যে অবাকই হয়ে যায় লাইলা খাতুন। নাস্তার টেবিলে হতাশ দৃষ্টি ফেলে তাকিয়ে আছে প্রিহুলা। সেদিনের পর থেকে বাড়িতে আর কথা বলা হয়নি। টাকাটা কি ঠিকঠাক পৌঁছিয়েছে? প্রিহাল কি স্কুলে যাচ্ছে আবার? জানতে পারলে মন শান্ত হতো। সেদিন রুলসের কারণেই চাকরিটা পায়নি প্রিহুলা। কমপক্ষে 6 ঘন্টা ডিউটি করতে হবে তাকে। এতটা সময় কি করে বের করবে সে? বাসায় নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে। তবে ফারহানা শেখ তার মোটেও আশাহত করেনি প্রিহুলাকে। কথা দিয়েছে যদি কখনো প্রিহুলার পক্ষে সম্ভব হয় সময় বের করা, তাহলে কাজটা অবশ্যই দিবেন তিনি। প্রিহুলার কথাবার্তা খুবই পছন্দ হয়েছিল তার। খানিকটা আফসোসও করেছেন তিনি। প্রিহুলার ভাবনার মাঝে তুলি এসে বলল, ভাবি, এই যে খালাম্মা ফোন দিয়া পাঠাইলো, ভাই নাকি ফোন করছে, আপনার সাথে কথা কইব, ধরেন। তুলির কথায় ভাবনা দ্রুত কেটে গিয়ে হৃৎপিণ্ডের গতিপথ বৃদ্ধি পেল প্রিহুলার। লোকটার কথা উঠলেই অনুভূতিগুলো কেমন তালগোল পাকায়। হিয়ন গিয়েছে প্রায় অনেকটা দিন পেরিয়ে গেছে। এই কয়দিনে একবারও তো সে প্রিহুলার সঙ্গে কথা বলতে চায়নি। এমনকি প্রিহুলার রেজাল্টের দিনও হিয়ন জিজ্ঞেস করেনি। কিশোরী মনে কিঞ্চিত অভিমান জন্মেছিল। তবে হুট করে আজ কেনই বা প্রিহুলার সঙ্গে কথা বলতে চাইছে সে? মুহূর্তেই নিজের শূন্য আঙ্গুলে দৃষ্টি থমকে গেল প্রিহুলার। হিয়নের দেওয়া রিংটা তো কবেই বিক্রি করে দিয়েছে। তার স্মৃতি বলতে কিছুই নেই। যদি এই আংটির সম্পর্কে কিছু জিজ্ঞেস করে ডাক্তার, তবে কি উত্তর দেবে প্রিহুলা? সমস্ত ভাবনা চিন্তা মস্তিষ্কে নিয়ে ফোন হাতে নিল প্রিহুলা। তুলি ততক্ষণে স্থান ত্যাগ করলো। ছোট্ট কিশোরী অনুভব করলো তার হাত মৃদু কাঁপছে। নিঃশ্বাসের গতি বৃদ্ধি হয়েছে। শুকনো ঢোক গিলে ফোন কানে জড়ালো।